আপনি কি জানেন বাংলাদেশে এমন একটা কয়লার খনি আছে যেখানে মজুতকৃত কয়লার পরিমাণ প্রায় 550 কোটি টন। আর পরিমাণের দিক বিবেচনা করলে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম কয়লার খনি। আর এই কয়লা ব্যবহার করে যদি ঠিকঠাক বিদ্যুৎ উৎপাদন করা যায় তবে তা দিয়ে বাংলাদেশ আগামী 60 থেকে 70 বছর পর্যন্ত স্বয়ংসম্পূর্ণভাবে চলতে পারবে। মানে একবার একটু ভেবে দেখেন যে বৈশ্বিক সংকটের জের ধরে যেখানে বাংলাদেশের জ্বালানি সংকটের ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হওয়ার উপক্রম, সেখানে এত বড় কয়লার খনি আমরা অবহেলায় ফেলে রাখছি। হ্যাঁ, আমি জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা খনির কথাই বলছি। ঠিক যেই মুহূর্তে বাংলাদেশের তেল এবং গ্যাসের অভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হওয়ার উপক্রম, সেই মুহূর্তে এই কয়লা খনি নিয়ে কথা বলাটা খুব জরুরি। কারণ দেশের সার্বিক উন্নয়নের জন্য সবার আগে জ্বালানি নিরাপত্তাটা নিশ্চিত করতে হয়। তবে জ্বালানি নিশ্চিতের কথা যখনই মনে করি তখনই মনে পড়ে যায় জাতীয় সংসদের কিছু বক্তব্য, যেখানে জোর গলায় বলা হয় যে দেশে কোনো জ্বালানির সংকট নাই। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে, অথচ দেশের প্রতিটি পাম্পে তেলের জন্য বিশাল লাইন এখন প্রতিদিনের ঘটনা। এমন অনেক ব্যক্তি আছেন যারা বাইক নিয়ে 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন তেল নেওয়ার কাছাকাছি এসে যান তখন শুনেন যে তেল শেষ। লাইনে দাঁড়াইছি, তারপরে কাছে এসে মনে করেন যে শুনতেছি তেল নাই। আর তেলের এই সংকটের কারণেই রাস্তাঘাটে যানবাহনের পরিমাণ কমে গেছে। যেই পরিমাণ রাইড শেয়ারাররা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো সেই সংখ্যাটা সম্প্রতি অনেক বেশি কমে গেছে। যাই হোক, মধ্যপ্রাচ্যের এবারের সংকটটা হয়তো কিছুদিনের মধ্যেই কেটে যাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই চলমান সংকট আর 15 থেকে 20 দিন চললেই দেশের সব পাম্প ফাঁকা হয়ে যেত। 70 থেকে 80% বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যেত। রাস্তায় যানবাহন চলতো না, বাসায় ফ্যান চলতো না, লাইট জ্বলতো না, কারখানার মেশিনও চলতো না। দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়ে থাকতো। তবে এই যে মধ্যপ্রাচ্যে কিছু হলেই আমরা বিশাল সংকটে পড়ে যাই এবং বিপদের আশঙ্কায় থাকি, এর প্রধান কারণ কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জ্বালানির প্রায় 80% বাইরে থেকে আমদানি করি। শুধু আমদানি করেই ক্ষান্ত থাকি না, অন্যান্য দেশ অপরিশোধিত তেল আমদানি করে, নিজেরা সেটা রিফাইন করে এবং তুলনামূলক কম খরচে ডিজেল, পেট্রোল এবং অকটেন পায়। কিন্তু বাংলাদেশ অপরিশোধিত তেল আমদানি করে এইটা পরিশোধন করার জন্য আবার অন্য দেশের দিকে চেয়ে থাকে এবং বেশিরভাগ সময় আমরা উচ্চ দামে রিফাইন করা তেল আমদানি করে থাকি। কারণ স্বাধীনতার 54 বছর হয়ে গেলেও আমরা আমাদের রিফাইনারি কোম্পানিগুলো সাজাতে পারি নাই। একটা মাত্র রিফাইনারি কোম্পানি আছে, ইস্টার্ন রিফাইনারি কোম্পানি, সেটাও সেই পাকিস্তান আমলে তৈরি। এটাকেও সময়ের সাথে সাথে আমরা আধুনিক করে গড়ে তুলতে পারি নাই, নতুন কোম্পানি স্থাপন তো বহু দূরের কথা। তাই পৃথিবীতে কোনো রকম ঝামেলা শুরু হলেই আমরা একসাথে দুইটা ঝামেলায় পড়ে যাই। এক, তেল আমদানিতে বাধা পাই। দ্বিতীয়ত, কোনো রকম আমদানি করতে পারলেও সেটা রিফাইন করার জন্য আবার অন্য দেশের সিরিয়াল দিতে হয়। যাই হোক, কথা শুরু করেছিলাম কয়লা ক্ষেত্র নিয়ে, আলোচনা নিয়ে গেছে অলরেডি তেল এবং গ্যাসের মধ্যে। তো কথা হচ্ছে এই যে আমাদের জ্বালানির জন্য আমরা 80% অন্য দেশের উপর নির্ভরশীল, এইটাকে কমিয়ে 20 থেকে 30% নিয়ে আসা যায় না? যায়। এক্ষেত্রে জাস্ট আমাদের নিজস্ব কয়লা ক্ষেত্রের কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। আর বিদ্যুৎ ঠিকঠাক উৎপাদন করতে পারলে বাকি সব এমনিতেই চলে যায়। দেখেন, যেই কয়লা ক্ষেত্রের কথাটা বললাম, মানে জামালগঞ্জ কয়লা ক্ষেত্র, এইটা আবিষ্কৃত হয় 1962 সালে, মানে সেই পাকিস্তান আমলে। এবং ওই সময় জাতিসংঘ এবং ওই সময়ের পাকিস্তান সরকার যৌথভাবে জরিপ চালিয়ে জামালগঞ্জে কয়লার মজুদ পায় এবং তাদের হিসাব মতো উঠে আসে এইখানে প্রায় 100 কোটি টন কয়লা মজুদ আছে। এরপর আর লম্বা সময় এই খনি নিয়ে কোনো কাজ হয় নাই। 2015 সালে পেট্রোবাংলা এই খনিতে গ্যাস আছে কিনা সেইটা অনুসন্ধানের জন্য কাজ শুরু করে এবং পেট্রোবাংলার নিয়োগকৃত ভারতীয় পরামর্শ প্রতিষ্ঠান মাইনিং অ্যাসোসিয়েট প্রাইভেট লিমিটেডের জরিপে উঠে আসে যে এই খনিতে কয়লার মজুদ আছে 550 কোটি টন। তবে তারা জানায় যে এই কয়লা উত্তোলনযোগ্য নয়। কেন উত্তোলনযোগ্য নয়? কারণ গভীরতা। সাধারণত কয়লার অবস্থান 200-300 মিটার থেকে 500 মিটার গভীরতার মধ্যে হলে সেই কয়লা সহজে উত্তোলন করা যায়, কিন্তু জামালগঞ্জের কয়লার অবস্থান 600 থেকে 1200 মিটার গভীরতায়। আর এই গভীরতার যুক্তি থেকে প্রশ্ন উঠে যে এত গভীর থেকে কয়লা তুলতে গেলে অনেক উন্নত প্রযুক্তি লাগবে এবং ব্যয় অনেক বেশি হবে, যা আদতে লাভজনক হবে কিনা সেইটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেন। কিন্তু মনে রাখতে হবে, জামালগঞ্জে যে কয়লাটা পাওয়া যায় সেটা কিন্তু উন্নত মানের বিটুমিনাস ক্যাটাগরির কয়লা। তো খরচ একটু বেশি হলেও তা কিন্তু লাভজনক হবে। আর আসার কথা হচ্ছে চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা প্রায়
1500 মিটার গভীর থেকেও কয়লা উত্তোলন করে। আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখনকার দিনে 600 থেকে 1000 মিটার গভীর থেকে কয়লা উত্তোলন করাটা একটা সাধারণ ঘটনা। এই কারণে খনিটি থেকে বাণিজ্যিকভাবে লাভজনক উপায়ে কয়লা তুলে আনা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন। তাদের ভাষ্যমতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে খনিটি থেকে কয়লা উত্তোলন করা যাবে, তবে এই জন্য অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে, যার জন্য বিশেষভাবে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। এই কয়লা খনিটিতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা গেলে জ্বালানির সমস্যার একটা টেকসই সমাধান আসবে, স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও তৈরি হবে। এছাড়া খনির গভীরতা অনেক বেশি হওয়ায় একদিক থেকে কিছু সুবিধাও আছে। এখান থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া হলে গভীরতার কারণেই জামালগঞ্জে কিন্তু বড়পুকুরিয়া কয়লা খনির মতো ভূমিধসের কোনো সম্ভাবনা নাই। উপরের মাটিও বেশ কঠিন এবং শক্ত প্রকৃতির, ফলে দুর্ঘটনার আশঙ্কাও কম। আবার জ্বালানি বিশেষজ্ঞ এবং ভূতত্ত্ববিদ বদরুল ইমাম বলেন, বড় এই কয়লা খনিটি থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতেই কয়লা উত্তোলন করা যেতে পারে। ইউরোপ এবং আমেরিকার দেশগুলোই, এমনকি প্রতিবেশী ভারতেও এর চেয়ে গভীর কয়লা খনি থেকে কিন্তু এই পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হচ্ছে। এছাড়া পরীক্ষামূলকভাবে ইউসিজি বা আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন পদ্ধতিও ব্যবহার করা যেতে পারে বলে অনেকেই মনে করেন। কিন্তু এরপরেও কয়লা উত্তোলনের জন্য কোনো কাজ এখানে করা হয় নাই, কোনো বিনিয়োগ এখানে করা হয় নাই। প্রায় 12 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই এলাকায় শুধু সীমানা চিহ্নিত করে জমি অধিগ্রহণ করে রাখা হয়েছে। কিন্তু হিসাব করে দেখেন, ঠিকঠাক বিনিয়োগ করে এইখান থেকে যদি দৈনিক 20,000 টন কয়লা উত্তোলন করা যেত, তাতেও কিন্তু বিদ্যুৎ উৎপাদনে একটা বড় সাপোর্ট আমরা পেতাম। কিন্তু এইটা করা হয় নাই, অথচ নিজেদের কয়লা রেখে আমরা ভারতের আদানির কাছ থেকে কয়লা ভিত্তিক বিদ্যুৎই কিন্তু আমরা আমদানি করেছি। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই জামালগঞ্জে বিনিয়োগ করা হয় না এবং নিজেদের কয়লা ক্ষেত্র থেকে নিজেরা বিদ্যুতের স্বয়ংসম্পন্ন হওয়ার পথ আমরা কেন তৈরি করিনি? আমার অনুমানে দুইটা প্রধান কারণ আছে, বলছি। তবে তার আগে চ্যাটজিপিটির সাহায্যে একটা হিসাব করে দেখলাম, যদি 550 কোটি টনের অর্ধেক কয়লা আমরা উত্তোলন করতে পারি, তাতেও এই কয়লা থেকে বানানো বিদ্যুৎ দিয়ে বাংলাদেশ আগামী 30 বছর একটানা চলতে পারবে। মানে এই কয়লা আমাদের বিদ্যমান রিসোর্সের সাথে যুক্ত হলে আমরা জ্বালানিতে একটা লম্বা সময়ের জন্য স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। ভাবা যায়? যাই হোক, আমার চোখে প্রথম কারণটা একটু বলি যে কেন এখানে বিনিয়োগ করা হয় নাই। প্রথমত, জ্বালানির মতো একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ হয়তো স্বয়ংসম্পন্ন হয়ে যাবে এবং কেউ হয়তো বা এইটা চায় নাই। কারণ কেউ যদি জ্বালানিতে স্বয়ংসম্পন্ন হয়ে যায়, তবে এর ফলে অন্যান্য জায়গার উন্নয়ন একা একাই হয়ে যাবে। আর বাংলাদেশকে এই স্বয়ংসম্পন্নতার জায়গায় কেউ হয়তো যেতে দিতে চায় নাই। দ্বিতীয়ত, বাংলাদেশ শেখ হাসিনার আমলে খুব দ্রুত উন্নয়নশীল দেশ হতে চেয়েছিল, উন্নয়নশীল দেশের স্বীকৃতি চেয়েছিল। জাতিসংঘ কোনো দেশের পরিবেশ, বার্ষিক আয়, মানব সম্পদ উন্নয়ন, শিল্প কারখানার অবস্থা, জ্বালানির উৎস ইত্যাদি বিবেচনায় কোনো দেশকে কিন্তু উন্নয়নশীল দেশের মর্যাদা দেয়। আবার পৃথিবীর পরিবেশ নিয়ে কাজ করার জন্য বিশ্বব্যাপী অনেক অনেক সংগঠন আছে, তারা খেয়াল রাখে কোন কোন দেশ পরিবেশের কি পরিমাণ ক্ষতি করতেছে। আর এই দুইটা হিসাবের গ্যারাকলে পড়ে গিয়েছিল বাংলাদেশ। 2015 সালে জাতিসংঘের পরিবেশকে ফোকাস করে বানানো প্রোগ্রাম এসডিজিতে প্রবেশ করে বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশের উপর বার্ডেন আসে, বাতাসে বেশি কার্বন নিঃসরণ হয় এমন জ্বালানি কম ব্যবহার করতে হবে। আবার যেহেতু উন্নয়নশীল দেশের স্বীকৃতিও দেবে জাতিসংঘ, তাই জাতিসংঘকে দেখাতে হবে যে আমরা পরিবেশের ক্ষতি খুব একটা করি না। এমন জ্বালানি আমরা ব্যবহার করি যেটা বাতাসে কম কার্বন ছাড়ে, এবং ওই জ্বালানিগুলো ব্যবহার করি না যেটা বেশি কার্বন ছাড়ে। আর কয়লা এমন একটা জ্বালানি যা দিয়ে ব্যাপকভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং শিল্প কারখানাতেও এইটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু এই কয়লা বাতাসে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তাই বৈশ্বিক সংস্থাগুলোর সামনে পরিবেশ সচেতনতা দেখাতে গিয়ে এবং দ্রুত উন্নয়নশীল দেশের মর্যাদা পাইতে গিয়ে আমরা কয়লার ব্যবহার ধীরে ধীরে কমিয়ে ফেলেছি। নতুন করে কয়লা ভিত্তিক কোনো কাজে আমরা হাতও দেই নাই, অথচ জ্বালানির জন্য আমাদের নিজস্ব বলতে আছেই এই কয়লা। আর এই কয়লা ছেড়ে আমরা পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়েছি। বাইরে থেকে বিদ্যুৎ কিনে এনেছি, সেই বিদ্যুৎও আবার ওই কয়লা থেকেই বানানো হয়েছে। কিন্তু এতে কি লাভ হয়েছে? হ্যাঁ, উন্নয়নশীল দেশের মর্যাদার কাছাকাছি আমরা চলে এসেছি, কিন্তু দেশের প্রকৃত অবস্থাটা কি? জ্বালানি নিয়ে এখনো আমরা প্যারা খাই। অর্থনীতিতে অনেক দিন সাপোর্ট দিতে পারবে এমন কোনো শিল্প এখনো আমাদের গড়ে ওঠে নাই। দেশের লাখ লাখ বেকার জনগোষ্ঠী এখনো রয়ে গেছে। অথচ ভিন্ন কিছু হতে পারতো, যেমন জ্বালানি নিরাপত্তার মাধ্যমে যদি আমাদের শক্তির একটা স্ট্রং ব্যাকআপ আমরা রেডি করে রাখতে পারতাম, সেই শক্তি সম্পদ দিয়ে দেশে ভারী ভারী শিল্প স্থাপন করা যেত এবং মানুষের কর্মসংস্থান করা যেত, তাহলে অধিক আয়ের দৃষ্টিতে উন্নয়নশীল দেশ আমরা কিছুদিন পরে এমনিই হয়ে যাইতাম। দেখেন, সাধারণত কোনো দেশকে উন্নয়নশীল স্বীকৃতি পেতে হলে তার মাথাপিছু আয় কমপক্ষে $1400 বেশি থাকতে হয়। দ্বিতীয়ত, মানব উন্নয়ন সূচকে ভালো অবস্থান দেখাতে হয়
তৃতীয়ত দেশের গণতন্ত্র অক্ষুণ্ণ থাকতে হয় এবং পরিবেশ ইস্যুতে ভালো একটা অবস্থান দেখাতে হয়। কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রমও আছে। যদি কোনো দেশের মাথাপিছু আয় অনেক বেশি হয়ে যায় তবে বাকি জিনিসগুলো পারফেক্টলি না হলেও তাকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেওয়া হয়। যেমন ইন্দোনেশিয়া, ওরা ওদের মোট বিদ্যুতের 60 থেকে 65% কিন্তু কয়লা থেকে উৎপাদন করে এবং ওদের শিল্প কারখানাগুলোও কিন্তু এই কয়লা ব্যবহার করে। তার মানে তারাও তো পরিবেশ দূষণ করতেছে, তারপরেও তারা উন্নয়নশীল দেশ, কারণ তাদের মাথাপিছু আয় $5,000 আশেপাশে। আর নিজেদের কয়লার মাধ্যমে তারা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে এবং এর ফলে দ্রুত সামনে এগিয়েও যাচ্ছে। আবার ভারতের সব সূচক কিন্তু ঠিক নাই, এরপরেও তারা উন্নয়নশীল দেশ, কারণ তাদের জিডিপির সাইজ অনেক বড় এবং বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে তারা বিশ্বে সেরা 5-এর মধ্যে আছে। সো মাথাপিছু আয় কম এবং কয়লা ব্যবহার করার পরেও তারা কিন্তু উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। আরে ভাই, পরিবেশের যে 12টা বাজানোর কথা সেটা তো শিল্পোন্নত দেশগুলো আগেই বাজায় গেছে। আমাদের তো শিল্পই নাই, আমরা আর কি ক্ষতি করব পরিবেশের? আমাদের এশিয়া অঞ্চলের প্রধান দুইটা শক্তির দিকে তাকান, চীন এবং ভারত। তাদেরকে গ্লাসগো জলবায়ু সম্মেলনে বলা হয়েছিল যে কয়লার ব্যবহার বাদ দিতে হবে, আর তারা সাফ জানায় দিছে তোমরা তো ভাই আগে এতদিন কয়লা তেল সব ব্যবহার করে অনেক উন্নয়ন করে ফেলছো, এখন তোমরা আমাদের বাদ দিতে বলতেছো, তো আমরাও আগে ওই লেভেলে যাই, তারপর আমরাও ধীরে ধীরে এগুলো বাদ দিয়ে দিব। মানে যারা সবচেয়ে বেশি কার্বন বাতাসে ছাড়ে সেই চীনই কয়লা ব্যবহার বন্ধ করতে চায় না, আর আমরা পরিবেশ নিয়ে চিন্তা করতে গিয়ে কয়লার ব্যবহার ছেড়ে দিয়ে এখন জ্বালানির জন্য পথে পথে হয়ে গেছি। যাই হোক, আমার মনে হয় সরকারের এই ব্যাপারটা নিয়ে ভাবা দরকার। শক্তিশালী শিল্পভিত্তিক একটা অর্থনীতি দাঁড় করাতে হলে আমাদের জ্বালানি নিরাপত্তা লাগবে, আর সেই নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিজস্ব কয়লার ব্যবহার করতেই হবে। মানে জামালগঞ্জ কয়লা ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। দেখেন, ইরান সংকটে ইন্দোনেশিয়া কিন্তু কোনো ধরনের চাপে পড়ে নাই, কারণ ওদের নিজস্ব কয়লা আছে, নিজস্ব জ্বালানি আছে, সো প্যারা নাই। তো আমরাও তো কিছুটা এমন হতে পারি, তাই না?